আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তৃতীয় বর্ষের ফিজিক্যাল কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারের আলোচনায়। আমরা তৃতীয় বর্ষের ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে আলোচনা করছিলাম। তো তৃতীয় বর্ষের ফিজিক্যাল কেমিস্ট্রির প্রথম যে অধ্যায়টি সেটি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা ছিলাম। এর আগ পর্যন্ত 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আমরা আগে বলেছি যে ফিজিক্যাল কেমিস্ট্রিটা আমাদের একটু সময় নিয়ে পড়তে হবে, কারণ এখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অধিকাংশ বাংলা বইটি এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো কোনো না কোনো জায়গায় কোনো না কোনো লাইনে ভুল করা আছে। আপনারা যারা নোট ফলো করতেছেন বা গাইড ফলো করতেছেন তাদেরকে আমি সতর্ক করছি যে অবশ্যই নোটটা মেন বইয়ের সাথে মিলিয়ে নিন। কারণ হচ্ছে নোটের এক লাইন থেকে এক লাইনে যে ট্রান্সফার করা হয়েছে এবং সেই জায়গাগুলোতে দেখা গেছে যে এক লাইন থেকে এক লাইনে যে মিল নাই, এবং হচ্ছে যে অনেক জায়গায় ভুল আছে। তো এরকম একটা পরিস্থিতিতে আপনাদের দায়িত্ব হবে যে যারা নিজেরা বাসায় পড়াশোনা করছেন তারা অবশ্যই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো মেন বই থেকে মিলিয়ে নেবেন। আর যারা মাসবিদিতে আছেন তারা অবশ্যই হ্যান্ডবুক, যেগুলো যে সমস্ত কোশ্চেনের উত্তরের সাথে হ্যান্ডবুক যাচ্ছে সেগুলো অবশ্যই হ্যান্ডবুক থেকেই পড়বেন, অন্য কিছু পড়তে যাবেন না। কারণ হচ্ছে যে হ্যান্ডবুকটা অনেক সহজ করে এবং ধারাবাহিকভাবে এবং বিভিন্ন বইয়ের কম্বিনেশন মিলিয়ে ইকুয়েশনটাকে যতটুকু সহজ বা সিম্পলিফাই করা যায় সেটা করা হয়েছে। এবং যাতে করে যারা বায়ো মানে হচ্ছে যে মেডিকেল কোচিং করেছিলেন এর আগে, যারা ম্যাথ ছিল না ইন্টারমিডিয়েটে, তারা যেন বুঝতে পারেন সেরকম ভাবে উপস্থাপন করা হয়েছে, এবং যাতে করে সহজে সবাই বুঝতে পারে এবং এটা পরীক্ষার খাতাতেও খুব সহজভাবে লেখা যাবে। এবং ইকুয়েশন গুলো যদি আপনারা পড়বেন, প্র্যাকটিস করেন, তাহলে পরীক্ষার হলে যে ভুলবেন না সেই মেকানিজমও এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমরা তাহলে সরাসরি কথা না বলে আমরা চলে যাচ্ছি যে হ্যান্ড নোট লেকচার 5 এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনি এই যে হ্যান্ড নোটটা পেয়ে যাবেন। হ্যান্ড নোটটা পেলে আমরা এটা ধরে ডিসকাশন করবো, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়, আপনারা এটা ধরেই পড়াশোনা করবেন। আরএনএ সমীকরণের প্রতিপাদন কোশ্চেনটা কিভাবে হতে পারে, আমরা যে কোশ্চেনটা আলোচনা করবো, আরএনএ সমীকরণের প্রতিপাদন করো অথবা প্রমাণ করো যে কে ইকুয়াল টু এ ডট ই টু দি পাওয়ার ই আর টি। এখানে অনেক সময় এরকম থাকে ই ডিভাইড বাই ই এ আর টি, ই আর টিও থাকে। তো ই আর টি থাক আর ই আর টি থাক, দুটোই কিন্তু একই একই মিল করে। কোন কোন বইতে ই ব্যবহার করা হচ্ছে, কোন কোন বইতে ই এ ব্যবহার করা হচ্ছে। এইটা এই ই এবং ই এ, এই দুটার অর্থ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন 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 এনার্জি অ্যাক্টিভেশন এনার্জি, ENERGY। ওকে, আচ্ছা। আর আরটা কি? আরটা হচ্ছে আপনার গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো আমরা পেলাম। আর কেটা হচ্ছে ধ্রুবক। তো আরএনএ সমীকরণে এবং তৃতীয় যে কোশ্চেনটা যে রূপে হতে পারে সেটি আমরা একটু দেখি। 3 নম্বর যেটি হতে পারে সেটি হলো, কোশ্চেনটা এভাবেও পরীক্ষা আসতে পারে, ভ্যান টপের সমীকরণ হতে আরএনএর সমীকরণ প্রতিপাদন করো। অথবা কোশ্চেনটা এভাবেও হতে পারে যে আরএনএস আরএনএর সমীকরণ, ভ্যান টপের সমীকরণ হতে যে সমীকরণটা আরএনএস প্রতিপাদন করেছিলেন সেটি প্রমাণ করো। অথবা বলতে পারে, কোশ্চেন এভাবে হতে পারে যে টেম্পারেচারের সাথে রেট অফ রিয়াকশন বৃদ্ধির যে সম্পর্ক আরএনএস প্রতিষ্ঠা করেন তা প্রমাণ করো। আমি এখানে সবগুলো কোশ্চেন দিইনি, লিখে দিইনি, কিন্তু আপনারা যে ভিডিও থেকে লিখে নেবেন যে যখন এই 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 সবগুলো কোশ্চেন অথবা অথবা দিয়ে লেখেন, লিখে আপনারা প্রথমে কোশ্চেনটা বুঝে নেন আগে। কোশ্চেনটা হচ্ছে আরএনএস একটা সমীকরণ প্রতিপাদন করেছে, সেই সমীকরণটা কিসের জন্য করেছেন? করেছেন হচ্ছে যে রেট অফ রিয়াকশন। আমরা জানি যে রেট অফ রিয়াকশন ডিপেন্ড করে কতগুলো ফ্যাক্টরের উপরে। ফ্যাক্টরগুলো কি কি? রেট অফ রিয়াকশন ডিপেন্ড করে যে সমস্ত ফ্যাক্টরের উপরে, সেই সমস্ত ফ্যাক্টরগুলো হচ্ছে রেট ইকুয়াল টু হচ্ছে আপনার এরকম কে কনসেন্ট্রেশন অফ এ, তাই না? ফার্স্ট অর্ডার রিয়াকশন অথবা সেকেন্ড অর্ডার রিয়াকশন সবগুলোর ক্ষেত্রে এটা, শুধুমাত্র শূন্য ক্রম বিক্রিয়া বা জিরো অর্ডার রিয়াকশন ছাড়া সবগুলোর ক্ষেত্রে এটা। কিন্তু এখানে তো আমরা শুধু কনসেন্ট্রেশন নিয়ে কাজ করতেছি, মানে বলতেছি যে কনসেন্ট্রেশন অফ এ মানে কি? এ হচ্ছে রিয়াক্ট্যান্ট। এই যে এরকম যদি একটা প্রোডাক্ট এখান থেকে পি উৎপন্ন হয়, তাহলে এটা হচ্ছে আপনার এই টু এ, এই দুটাই হচ্ছে রিয়াক্ট্যান্ট। এই রিয়াক্ট্যান্ট বিক্রিয়া করে পি উৎপন্ন করেছে প্রোডাক্ট। তো সেই ক্ষেত্রে তখন রেট অফ রিয়াকশনটা হচ্ছে এরকম। কিন্তু যদি টেম্পারেচার বৃদ্ধি করা হয় কোনো একটা রিয়াকশনের, এনভায়রনমেন্টের যদি রিয়াকশন চলাকালীন সময় যদি টেম্পারেচার আমরা বৃদ্ধি করি, তাহলে রেট অফ রিয়াকশনের উপরে কি ধরনের প্রভাব ফেলে সেটি কিন্তু মানে মানে এরকম কোনো স্ট্যাবিলিটিস ফর্মুলা ছিল না। তখন বিজ্ঞানী আরএনিয়াস তিনি ভ্যান টপের সমীকরণকে
আর একটু এক্সটেনসিফাই করে, একটু এক্সপেন্ড করে তিনি আর একটা সমীকরণ প্রতিষ্ঠা করেন, যে সমীকরণটার নাম হয় আরহেনিয়াস সমীকরণ, বা k equal to a dot e to the power e minus negative e by rt। আর এই সমীকরণটা কেন, এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে আমরা কনসেন্ট্রেশন দিয়ে কিন্তু রেট অফ রিয়াকশন বের করতে পারি, ফার্স্ট অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশন এবং এক্স আদার দ্যান জিরো অর্ডার রিয়াকশন। কিন্তু টেম্পারেচারের সাথে রেট অফ রিয়াকশনের সম্পর্ক যেটি, সেটি হচ্ছে যদি কোনো কারণে আপনার টেম্পারেচার বেড়ে যায়, দেখেন এই যে উপরে যে রিয়াকশনটা, যে এখানে আমরা যদি দেখি এই সেই সমীকরণ, এই সমীকরণ থেকে কিন্তু অনেক কিছু বলে। যেমন যদি ই অ্যাক্টিভেশন এনার্জি যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু রেট অফ রিয়াকশন বাড়বে। আবার যদি টেম্পারেচার বৃদ্ধি পায়, তাহলে কিন্তু রেট অফ রিয়াকশন বাড়বে। তো এই এই যে প্যারামিটার গুলো এখান থেকে আসে, সেই প্যারামিটার গুলো কিন্তু পরবর্তীতে আরহেনিয়াস এটা এস্টাবলিশ করে, এবং সেই জন্যই তার সমীকরণটা আরহেনিয়াস সমীকরণ নামে প্রতিষ্ঠিত। কিন্তু তিনি কাজটা শুরু করেছেন কোন সমীকরণ থেকে? ভ্যান টপের সমীকরণ থেকে। সেই জন্য ভ্যান টপের নামটা তার সাথে জড়িয়ে আছে, যে আরহেনিয়াসের সমীকরণটা বেসিক্যালি ভ্যান টপ সমীকরণের ফার্দার এক্সটেনশন। ওটাকে তারা এক্সটেন্সিফাই করেছে, করার পরে আরহেনিয়াস এই সমীকরণটা পেয়েছে। সাধারণত দেখা গেছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে রেট অফ রিয়াকশন দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায়। বিজ্ঞানী আরহেনিয়াস ভ্যান টপের কার্য বিবেচনা করে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রা প্রভাব সমীকরণ প্রতিষ্ঠা করেন, যেটাকে হচ্ছে এটা হলো কিন্তু ভ্যান টপের সমীকরণ, ডি এল এন কে ডিভাইড বাই ডিটি ইকুয়াল টু ডেল্টা ই ডিভাইড বাই আর টি স্কোয়ার ইকুয়াল টু 1। 1 নম্বর সমীকরণ, এটি হচ্ছে ভ্যান টপের সেই সমীকরণ, যে সমীকরণকে আরহেনিয়াস সিম্পলিফাই করেছে। এখানে ই হচ্ছে কি অ্যাক্টিভেশন এনার্জি, আর ইকুয়াল টু হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, যার একটা নির্দিষ্ট মান আছে 2.3 সামথিং 38 সামথিং এরকম। টি টি হচ্ছে টেম্পারেচার। ওকে, আচ্ছা, এখানে কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক, মনে করি সম্মুখবর্তী বিক্রিয়ার জন্য পশ্চাৎবর্তী বিক্রিয়ার জন্য ধ্রুবক, হার ধ্রুবক, এবং এদের অনুপাত k2/k1 ইকুয়াল টু কে। আমরা ধরে নিলাম একটা রিয়াকশন, উভমুখী একটা রিয়াকশন, এটা সম্মুখ যে রেট কনস্ট্যান্ট k1 এবং পশ্চাৎমুখী যে রেট কনস্ট্যান্ট সেটা k2। আমি যদি একটু বোঝানোর জন্য বলি আপনাদের, দেখানোর জন্য, তাহলে এরকম ধরেন এ থেকে বি উৎপন্ন হচ্ছে, এই যে একটা রিয়াকশন, বি উৎপন্ন হচ্ছে, আর একটা হচ্ছে এই। তো আমরা ধরে নিলাম এই যে ফরওয়ার্ড রিয়াকশন, এখানে k1 আর এখানে হচ্ছে k2, এটাই বলা হচ্ছে। তাহলে টোটাল এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলবো? কে বলবো, কে ইকুয়াল টু k1 ডিভাইড বাই kt, এটাই সেটাই। তো আমরা এখানে এটা সেটা দেখেছি, খুব সিম্পল, কিন্তু আমি এত সহজ করে এটা উপস্থাপন করা হয়েছে যে আপনারা একবার দেখলে এটা মনে থাকবে। জাস্ট শুধু দেখে নিয়ে এটা মুখস্থ, মানে দেখে জিনিসটা বুঝে নিয়ে আপনারা একবার প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে ডিএলএন k1 ডিভাইড বাই ডিটি, দেখেন এখানে আমি কি করেছি, এটাকে আলাদা করে নিয়েছি, লগ লগ ln a বাই বি ইকুয়াল টু লগ a মাইনাস বি, লগ বি এরকম লেখা যায়। একটা লগের সূত্র, যারা ম্যাথ জানেন ভালো করে, এই যে এটাকে আমরা এভাবে মাইনাস দিয়ে লিখতে পারি, সেটাই কিন্তু লিখেছি। দেখেন ডিএলএন k1 ডিটি মাইনাস ডিএলএন k2 ডিটি ইকুয়াল টু ডেল্টা ই আর টি স্কয়ার, এটা লগের ফর্মুলা, আর কিছু না। আর dln k1 dt মাইনাস dln k2 dt ইকুয়াল টু, দেখেন ডেল্টা ই মানে কি, ডেল্টা ই মানে হলো চেঞ্জ অফ অ্যাক্টিভেশন এনার্জি, এটা ডেল্টা ই ইকুয়াল টু হচ্ছে e2 মাইনাস e1, e2 মাইনাস e1। জাস্ট আমি এটাকে সিম্পলিফাই করে লিখেছি, এটা হলো সমীকরণ নম্বর 2। তাহলে এটুকু বুঝতে নিশ্চয়ই কারো সমস্যা হয়নি, কারণ এটা এত সহজ করে আর কোথাও কোনো বইয়ে পাবেন না আপনি, কারণ সাথে সবগুলো ঘাটাঘাটি করছি। আচ্ছা, তাহলে গেল, যদি ধ্রুবকের মান শূন্য ধরা হয়, তবে উপরোক্ত সমীকরণ তাপমাত্রার সাথে আপেক্ষিক বিক্রিয়ার হারের পরিবর্তন প্রকাশ করে। তাহলে ডি এল এন কে ডিটি স্কোয়ার ইকুয়াল টু ই ডিভাইড বাই ডেল্টা কে ই ধরে নিলাম, ই ডিভাইড বাই আর টি স্কোয়ার। 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণকে এখন আমরা কি করবো, ইন্টিগ্রেশন করবো। ডি এল এন কে, এখানেই বোঝার বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে, ডি এল এন কে ই বাই আর টি, এটাকে কনস্ট্যান্ট মান বের করে নিলাম, আর ডিটি ডিভাইড বাই টি স্কোয়ার, ঠিক আছে। ডি এল এন কে আর ই ইন্টিগ্রেশন করছি, কিন্তু ই বাই আর আর থেকে গেল কনস্ট্যান্ট। এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এখানে একটা জিনিস বোঝেন, এই যে ইন্টিগ্রেশন ডিটি ডিভাইড বাই টি স্কয়ার, এটুকু বুঝে গেলে আপনার এটা পড়া শেষ। ইকুয়াল টু হচ্ছে, ব্যাপারটা তো এরকম আসলে, টি স্কয়ার ডিটি, এটা। এখন টি স্কয়ার কে এভাবে আপনি লিখতে পারেন না, টি টু দি পাওয়ার -2 ডিটি। তো -2 এর সাথে ইন্টিগ্রেশন করলে কি হয়, তাহলে তো টি টু দি পাওয়ার -1 হয়ে যায়, এই যে 1/t হয়ে যায়, এই যে 1/t। টি টু দি পাওয়ার -1 মানে কি, এটা মানে কি, এটার মানে কি এরকম না যে 1/t না, তাহলে এ টু দি পাওয়ার -1 মানে কি 1/a না। তো এইটা তো ম্যাথের ফর্মুলা, আপনারা নিশ্চয়ই জানেন, যারা ম্যাথ ভালো পারেন, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যারা ফাঁকি দেন না আর কি আগে, আর যারা ফাঁকি দিয়েছেন তারা এখন নতুন করে শিখতে হবে, যদি কেউ একটু নিশ্চয়ই বুঝতে পারবেন আমি যেটুকু দেখালাম। আচ্ছা, এখন হচ্ছে ই বাই আর টি,
তাহলে এটা গুণ করে দেন, মাইনাস চলে আসলো সামনে, ln কে ইকুয়াল টু হলো মাইনাস ই বাই r ধ্রুবক। এখন আমি যদি লগ ln দেব, ln মানে কি, ln মানে লগ, এটা ভাগ দেন দুই পাশে, ভাগ দিলে এখানে কে হয়ে গেল, আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি ই পাওয়ার ধ্রুবক, এটা আলাদা করে লিখলাম, ইনটু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস r। আচ্ছা, এখন এখন হচ্ছে যে এই জায়গাটাই কে ইকুয়াল টু এই ডিভাইড বাই আর টি, কেন? কারণ ধ্রুবক তো ধ্রুবকই, ওটার মান তো মানে কনস্ট্যান্ট, মান ধরে নেওয়া হয়। তাহলে এখানে হচ্ছে যে এই যে ধ্রুবকটা ই টু দি পাওয়ার ধ্রুবক যেটা, এটা ইকুয়াল টু এ, আর ই ডিভাইড বাই ই টু দি পাওয়ার আর টি, এটা হলো চলে আসলো এখানে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস বোঝার আছে, যখন আপনি লগ নিচ্ছেন, লগ নিলে আমরা যখন এটাকে করে নিলাম, লগ এই যে এই জিনিসটা, এই জিনিসটা একটু বুঝতে হবে, লগ এ বি, এটাকে আমরা এইভাবে ডেরিভেটিভ লিখতে পারি, লগ এ প্লাস লগ বি, ঠিক আছে? এই ফর্মুলাটাই এখানে প্রতিপাদন আমরা করেছি, এবং এটাকেই আমরা এই যে এই লাইনটা, এই লাইনটাকে, এই লাইনটা হচ্ছে সেই লাইনেরই প্রতিফলন, এবং এই যে ইটা, এইটুকু ইকুয়াল টু হচ্ছে এ, এ এটা একটা কনস্ট্যান্ট, যেমন পরের লাইনে দেখানো আছে, দেখেন ই ধ্রুবক ইকুয়াল টু এ ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, এটা একটা ওয়ান টাইপ অফ কনস্ট্যান্ট। তাহলে এইটাই হলো আপনার সেই সমীকরণ, যে সমীকরণের মাধ্যমে আর্নিয়াস সমীকরণ প্রতিষ্ঠা করেছিলেন তাপমাত্রার ক্ষেত্রে, অর্থাৎ রেড ধ্রুবকের ক্ষেত্রে তাপমাত্রা আর্নিয়াসের তাপমাত্রা সমীকরণ। এখন কোশ্চেনটা আর একটা ভাবে হতে পারে পরীক্ষায়, যদি কোশ্চেন মানে খিচুড়ি পাকায়, যিনি এক্সামিনার মানে কোশ্চেন সেটার, উনি যদি মনে করেন যে কোশ্চেন জটিল করবো, তাহলে উনি বলতে পারেন যে তাপমাত্রার সাথে রেড ধ্রুবকের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আরএনএস সমীকরণ প্রতিষ্ঠা করো। তাপমাত্রার সাথে রেড ধ্রুবকের সমীকরণ প্রতিষ্ঠার ক্ষেত্রে, রেড ধ্রুবকের সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে আরহেনিয়াসের সমীকরণ প্রতিপাদন করো। এতগুলো অ্যাঙ্গেলে কোশ্চেনটা হতে পারে, কোশ্চিন একটা, উত্তর একটা, কিন্তু কোশ্চিনটা বোঝা হচ্ছে ইম্পর্টেন্ট, এতগুলো যে বললাম। সুতরাং আপনারা এইভাবেই সব প্রিপারেশন নেবেন, এবং এখান থেকে যেভাবে বললাম আমি সেভাবে আপনারা পড়বেন, এবং হচ্ছে যে এই নোটটাও দিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি যেগুলো জটিল বিষয় আছে সেগুলো প্রথমে আমরা ই নোট রেডি করতেছি, মানে ঘেটে, এবং ই নোট ধরে তারপরে কাজ করছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, অবশ্যই আপনারা মেন যদি কোনো গাইড ফলো করেন তাহলে খুব সাবধান, কারণ গাইডের মধ্যে অনেকগুলো ভুল আছে। আপনি এটাই যদি বিভিন্ন গাইডে দেখেন, অনেক জায়গাতে ভুল আছে, হ্যাঁ, অনেক জায়গাতে ভুল আছে, এবং অনেক জায়গাতে আননেসেসারিলি ইকুয়েশন বানানো হয়েছে যেটা দরকারই নাই। হুম, এবং এটা আপনাদের পরীক্ষার হলে সময় নষ্ট করবে। সুতরাং গাইড পড়ার ক্ষেত্রে ফিজিক্যাল কেমিস্ট্রি এবং হচ্ছে বিশেষ করে অর্গানিকে গাইড পড়ার ক্ষেত্রে সাবধান থাকেন, তাহলে হবে যে সব কোশ্চেনের উত্তর করে আসবেন, পরীক্ষায় পাবেন 0, ফেল করবেন সব। তখন আফসোস হবে যে আমি সবই তো লিখে আসছি, সবই লিখে আসতেন কিন্তু ভুল লিখে আসতেন। এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা যদি কোনো একটা লাইনে আপনি ভুল করেন, পুরো বাদ। এটা অঙ্ক, অঙ্ক যেমন এক লাইন ভুল করলে 0 হয়ে যায়, কোনো নাম্বার দেয় না, ঠিক এরকম তো ফিজিক্যাল কেমিস্ট্রি হচ্ছে এরকম, অর্গানিক কেমিস্ট্রি এরকম, এর রিয়াকশনের কোথাও যদি আপনি ভুল করেন, পুরো উত্তরটাই বাদ। এখানে বাংলা লেখার কোনো কোনো গুরুত্ব নাই। আপনি ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কত সুন্দর দেখাতে পারলেন, কতদিন ভুল লিখতে পারলেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে এক লাইনে ভুল করা মানে পুরোটাই বাদ। হ্যাঁ, যেমন ধরেন এখানে যদি এই ই টু দি পাওয়ার ধ্রুবক লিখতে যে আপনি শুধু ধ্রুবক লিখে দেন, কনসেন্ট্রেশন চিহ্ন না দেন, ই বাই আর টি লিখতে গিয়ে যদি মনে করেন এখানে এ বাই আর টি লিখলেন, এখানে মাইনাস চিহ্ন দিলেন না, তাহলে তো এটা হলো না, পুরো উত্তরটা বাদ হয়ে যাবে। সুতরাং খুব সাবধান থাকবেন যারা বিশেষ করে নোট পড়তেছেন, মানে নোট পড়তে পারবেন গাইডের সাথে, বইয়ের মেন বইয়ের সাথে মিলিয়ে নিয়ে। আর যারা সরাসরি নোট পড়তেছেন তাদের জন্য মানে সাবধানে পড়াশোনা করবেন, কারণ হলো যে এর মধ্যে অনেকগুলো আমরা এই যাবত পর্যন্ত ফিজিক্যাল কেমিস্ট্রি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যেগুলো দেখে আসলাম, আমরা সেকেন্ড ইয়ারও কিছু পেয়েছি, তো সবগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা ঘটতেছে। মানে অনেক অনেক জায়গাতেই সব ঠিক আছে, লাইনের দুটো জায়গায় একটা দুটো ভুল আছে, পরের লাইনে যে আবার ঠিক করছে, এরকম ব্যাপারও আমরা লক্ষ্য করেছি। যাই হোক, আমরা আশা করছি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই কোশ্চেনটা সবাই দ্রুত কভার করেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা পরে আর একটা নিয়ে আসবো ইনশাআল্লাহ।